Dear students, how are you? I hope you are well. Giving you thanks, I am going to start our today's online class from Andamani Girls High School, Usoganga. Dear students, today's class I am going to start English second paper, and today's class is on completing sentence. Look at the blackboard. Today I am going to teach you on conditional structure or if related sentence. প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমি কন্ডিশনাল স্ট্রাকচার বা if যুক্ত বাক্যের গঠন নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বাক্যের ভিতরে if থাকবে সেই বাক্যকে কন্ডিশনাল স্ট্রাকচার বলে। কি বলছি? কন্ডিশনাল স্ট্রাকচার। কন্ডিশন অর্থ কি? শর্ত, আর স্ট্রাকচার অর্থ গঠন। কন্ডিশনাল স্ট্রাকচার অর্থ শর্তমূলক গঠন, অর্থাৎ বাক্যের গঠনগুলো শর্ত সাপেক্ষে হবে। কি বলছি? বাক্যের গঠন শর্ত সাপেক্ষে হবে, অর্থাৎ আমরা একটা বাক্যকে সম্পূর্ণ করব তখন শর্ত মেনে, শর্তের বাইরে যাওয়া যাবে না। যখন কোনো শর্ত সাপেক্ষে ঘটনা ঘটে তখন কি শর্তের বাইরে যাওয়া যায়? একটা কন্ডিশন দিছি, শর্ত দিছি যে তুমি যদি এই কাজটা করো আমি ওই কাজটা করব। একটার সাথে আরেকটা কি আছে? জোড়ানো আছে, যে এইটার সাথে ওইটা সম্পৃক্ত। এইটা হচ্ছে কন্ডিশন, অর্থাৎ শর্ত। চালু বর্ষা টয়লেট। দেখো, এজন্য আমরা শুরুতে কত if যুক্ত এটা লেখা থাকা if যুক্ত বাক্যকে কন্ডিশনাল স্ট্রাকচার বলে। কন্ডিশনাল স্ট্রাকচার সবাই লিখবে। হাত চালু করতে হবে, খুব দ্রুত লিখতে হবে। আর যখন এই লেখা আমি বুঝবো তার পূর্বে প্রশ্ন করতে হবে যদি বুঝতে সমস্যা হয়। আমি তাই লিখেছি if যুক্ত বাক্যকে কন্ডিশনাল স্ট্রাকচার বলে, অর্থাৎ যদি আমরা কোনো বাক্যে if দেখি, কি বলছি? if, তাহলে আমরা বলবো এই বাক্যকে কি বলা হয়? কন্ডিশনাল স্ট্রাকচার বলে। এও নিশ্চয়ই কোনো একটা বিশেষ রুলের ভিতরে আবদ্ধ আছে। কি বলছি? ও নিশ্চিত কোন একটা বিশেষ রুলের ভিতরে আবদ্ধ আছে, আমাদের সেই রুলটা শুনে নিতে হবে। এখন মনে করো তুমি ভালো একটা পরিবেশে যাচ্ছ, তখন কিছু অলংকার তুমি ব্যবহার করবা। এখন এই অলংকার ব্যবহার জানতে হবে না, নাকের ডাল কানে দিলে হবে? হবে না। আবার কানে তুমি যে ঝুমকা বালা দেবে, এটা যে তুমি কি নাকে দাও, তা কি হবে? হবে না। নাকের ব্যবহার নাকে জানতে হবে, কানের ব্যবহার কানে জানতে হবে। হাতেরটা হাতে দিতে হবে, পায়েরটা পায়ে দিতে হবে। এই যে ব্যবহারগুলো যন্ত্রের, তোমার অলংকারের ব্যবহারগুলো যেমন তোমার সঠিকভাবে না জানলে তুমি নিজের সুন্দর করে সাজাতে পারবে না। if যুক্ত বাক্যের যে সেন্টেন্স আসবে, if এর ব্যবহার কি, গঠন কি, এটা যদি তুমি না জানো ওই বাক্যটাকে পরিবর্তন করতে পারো। এর কন্ডিশনের শর্ত হচ্ছে তিনটা। কয়টা? if যুক্ত বাক্যের গঠন কয়টা? তিনটা। এগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তো দেখো, if যুক্ত বাক্যের গঠন তিনটি। if যুক্ত বাক্যের গঠন কয়টি? তিনটি। অথবা কন্ডিশনাল স্ট্রাকচার ইজ থ্রি টাইপস। কন্ডিশনাল স্ট্রাকচার যেটা আছে এটা তিন ধরনের। বুঝছে? এখন আমরা সেই কন্ডিশনগুলো জানব। কয়টা কন্ডিশন বলছি? তিনটা। কয়টা? তিনটে। তিনটার ব্যবহার জানলে তুমি এক মার্ক নিশ্চিত পাবে। নাম্বার 1, ফার্স্ট কন্ডিশন। এখানে গ্যাপ রাখবা, গঠন লেখার জন্য গ্যাপ রাখবা। 3 লাইন লেখা যায় এরকম, 3 থেকে 4 লাইন লেখা যায় এরকম গ্যাপ রাখবা।
ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তিনটা লাইন লেখা যায় এরকমের গ্যাপ রাখতে কম কম করতে হবে। আর চালু করতে হবে, খুব দ্রুত লিখতে হবে। বুঝছো সবাই? তাহলে কয়টা কন্ডিশন জানলাম? তিনটা। কি কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কয়টা কন্ডিশন জানলাম? তিনটা। কি কি? ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এখন আরেকটু জানতে হবে। তা হচ্ছে একটা অলঙ্কার ব্যবহার করছো না, শর্তের নাকি দেশি, এটা জানা দরকার আছে না? ওটা কি অ্যাবিলিটি বলে নাকি আর কোনো উচ্চারণ আছে? অ্যাবিলিটি শোনা অথবা কাটি শোনা কিনা, হয় না? এরকম জানার বিষয়, এটা হচ্ছে জানার বিষয় আছে। ফার্স্ট কন্ডিশন জিনিসটা কি, এর আরেকটা নাম আছে। এই নামটা কি? ওপেন কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের অপর নাম কি? ওপেন কন্ডিশন। দেখো ওর মাথায় দেখো, হাইফেন দিয়ে দেখো ওপেন কন্ডিশন। ওপেন কন্ডিশন, আমি সংক্ষেপে কন্ডিশন লিখি। ওপেন কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের অপর নাম কি? ওপেন কন্ডিশন। মনে থাকবে? ফার্স্ট কন্ডিশনের অপর নাম কি? ওপেন কন্ডিশন। ওপেন শব্দের বাংলা অর্থ কি? খোলামেলা। খোলা মেলা, অর্থাৎ এই শব্দটা হলো খোলামেলা শব্দ। তুমি যদি যাও আমি যাব, তুমি যদি ফোন করো আমি উত্তর দেব, তুমি যদি আমাকে চিঠি লেখো আমি তোমাকে চিঠি লিখব, তুমি যদি ভালো করে পড়াশোনা করো তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এই যে কথাগুলো, এই কথাগুলো কি খোলামেলা কন্ডিশন না একদম খোলামেলা? এইটা হলে ওইটা হবে, এইটা করলে ওইটা করবে, ঠিক আছে? এখানে বাংলা লেখো খোলামেলা শব্দ। খোলামেলা শর্ত। শর্ত, শর্ত না কিন্তু শর্ত। শর্ত মানে কি? কন্ডিশন বোঝায়। খোলামেলা শর্ত। হইছে সবার? সেকেন্ড কন্ডিশনের একটা নাম থাকবে অবশ্যই। তাহলে এর নাম কি দেব আমরা? আমরা কিছু দিতে পারবো না, যা দিছে পণ্ডিতরা সেই নামটাই আমরা দেব। সেই নামটার নাম হইছে ইমাজিনারি কন্ডিশন। কি নাম? ইমাজিনারি, কাল্পনিক। ইমাজিনারি, ইমাজিনারি কন্ডিশন। আই এম এ জি আই এন এ আর আই, ইমাজিনারি কন্ডিশন। দেখছো? এই ইমাজিনারি কে আমি ই দিছি নাকি আই দিছি? তুমি কি দিছো? ইমাজিন মানে আই দিছি আমি, তো প্রথম অক্ষর কি দিছো তুমি? এই ওইটা না, এইটা কি দিছো তুমি? ই, আমি কি দিছি নাকি আই দিছি? ইমাজিনারি অর্থ কি? কাল্পনিক শর্ত। ইমাজিনারি অর্থ কি? কাল্পনিক শর্ত। দেখো ইমাজিনারি অর্থ কি? কাল্পনিক শর্ত। এখন কল্পনা, এরকম একটা উদাহরণ দিতে পারো? কল্পনা কি? ধর একটা বাংলা বাক্য বলো যে এই জাতীয় বাক্য বা এই জাতীয় ঘটনাকে আমরা কল্পনা হিসাবে ভাবতে পারি। বলো। আমি যদি বাক্য হতে পারতাম। বলো, ধন্যবাদ। এটা কি একটা কল্পনার ব্যাপার না? তুমি শুয়ে আছো রুমের ভিতরে, জানালার ফাঁকা থেকে সূর্যের যে রশ্মি আসে না, রে, যেটা রে, সান রে আসলো, সূর্যের একটা রশ্মি আসলো, এসে তোমার চোখে পড়লো। চোখে যখন তোমার পড়লো তখন তোমার কল্পনায় কার কথা মনে চলে আসে? সূর্যের কথা। কার কথা? সূর্যের কথা। সূর্য কি তোমার সামনে আছে তখন? ওই জিনিসটা কল্পনায় চলে আসতেছে কিসের কারণে? একটা রশ্মির কারণে। এই যে একটা জিনিসটা হচ্ছে কল্পনা, ঠিক আছে? মানুষের দুঃখ দুর্দশা দেখতেছো, খুব কষ্টে আছে, কান্নাকাটি করে, অভাব অনটনে মারাত্মক অবস্থায় আছে। ঠিক সেই মুহূর্তে তুমি ভাবতেছো যে আমি যদি দেশের শাসক হতাম বা সরকার হতাম, আমি ওদের দুঃখ দুর্দশা দূর করতাম। এখন যে অবস্থানে থেকে তুমি ওই কথাটা ভাবতেছো, সেই অবস্থান থেকে তুমি যা ভাবছো সেটা কোনোদিন হতে পারবে না। তুমি কল্পনা করতেছো। বুঝতে পারছো? মানুষ রোগের সাথে মারা যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, তখন তুমি বলতেছো যদি আমি ডাক্তার হতাম আমি এদের ফ্রি চিকিৎসা করতাম। অর্থাৎ দেখা যাচ্ছে তুমি এমন একটা অবস্থানে আছো,
ওই অবস্থান থেকে তুমি ডাক্তার হতে পারবা না, তুমি কল্পনা করতেছো সিচুয়েশনটা, ঠিক আছে? তাহলে আবার হতেও পারো, কিন্তু ওই মুহূর্তটা তো সম্ভব না, সম্ভব তুমি এই সময় তো আর রাস্তা যাও না, তুমি ডাক্তার হতে পারো, কল্পনা করতেছি যদি ডাক্তার হতে আমি সমাধানটা করতাম, গরিবদের চিকিৎসা দিতাম, এরকম ইমাজিনারি বিষয়টা কি বোঝা গেছে? তাহলে এখানে তোমার সব উদ্ভট চিন্তা চলে আসবে, একটু রং লাগানো, ব্যতিক্রম ধর্মী, যা সম্ভব নয় এই টাইপের। যেমন আমি পাখি হলে আকাশ উড়তাম, পাখির আকাশ ওরা দেখে তোমার মনের ভিতরে খুব সাহস করতেছে যে আমি আকাশ উড়বো। এখন এই যে তোমার মনের ভিতরে একটা কি যন্ত্রণা, কি বলে অব্যক্ত যন্ত্রণা আছে, ইচ্ছা জাগতেছে, ইচ্ছা টাইপের যে সেন্টেন্স, যদি আমি পাখি হতাম আকাশ উড়তাম, এই জাতীয় কল্পনা, কল্পনা তো বুঝতে পারছো? বোঝা যায় বিষয়গুলো। তোমার পরে কেউ অবিচার করছে স্টুডেন্ট লাইফে, তখন তোমার মনে একটা তীব্র যন্ত্রণা বা কষ্ট ছিল, তুমি ভাবতেছো আমি ম্যাজিস্ট্রেট হবো, বিচার করবো, বারবার এই জাতীয় অপরাধীদের একসময় বলবেন সাহায্যের পানিশমেন্ট, এইটা তুমি ওই সময় ভাবতেছো এটা হচ্ছে কল্পনা। এখন এই কল্পনা যুক্ত যে বাক্য হবে সেটাকে কি বলা হয়? সেকেন্ড কন্ডিশন। কি বলা হয়? সেকেন্ড কন্ডিশন। এখন যখন তুমি কল্পনায় কিছু ভাবো তখন ব্যতিক্রমী কিছু ঘটবে, এই কথাটা মনে রাখবা, কল্পনা কাজে কি বলছি? যখন আমি কল্পনায় কিছু ভাববো সবকিছু একটু কি হবে? ব্যতিক্রমের হবে। আমি চালাই কি পাই না বাইসাইকেল, এখন আমি বলতেছি যে এত টাকার মালিক হতাম বা এই হতাম ওই হতাম, আমি মোটরসাইকেল চালাতাম, দেখা যায় আমার বাইসাইকেল চালানোর সামর্থ্য নাই বা কেনার সামর্থ্য নেই, বুঝতে পারছো? এই টাইপের তখন কল্পনা যখন তুমি করবা তখন ব্যতিক্রমের কোনো ঘটনা আসবে, একটু ব্যতিক্রম হবে, তো মাথায় আসবে। আর থার্ড কন্ডিশন, এটার নাম হচ্ছে আনফুলফিলড কন্ডিশন। আনফুলফিলড, আনফুলফিলড কন্ডিশন। আনফুলফিলড কন্ডিশন অসম্পূর্ণ শর্ত। আনফুলফিলড কন্ডিশন অসম্পূর্ণ শর্ত, যেটা সম্পূর্ণ হবে না, যেটা কি হবে না? সম্পূর্ণ হবে না। এরকম একটা উদাহরণ দিতে হবে যা কোনোদিন সম্পূর্ণ হবে না। বলো, যা কোনোদিন সম্পূর্ণ হবে না। স্বাভাবিক দৃষ্টিতে বিশেষ প্রযুক্তি প্রয়োগ করে অসম্ভবকে সহজ করা যায়। একটা ছেলে কোনোদিন মেয়ে হতে পারবে স্বাভাবিক অবস্থায়? একটা ছেলে মেয়ে বা মেয়ে ছেলে হতে পারবে? একজন কৃষক কোনোদিন ছাত্র বিষয় পাবে, স্টুডেন্ট বিষয় পাবে, বিদেশ যাওয়ার জন্য পাবে? পাবে না। একজন কৃষক বলতেছে যদি আমি ছাত্র বিষয় পেতাম আমি লন্ডন যেতাম, ও কোনোদিন ছাত্র বিষয় পাবে? পাবে না। একজন কৃষক সে কি কোনোদিন স্টুডেন্ট বিষয় পাবে না? আবার একজন স্টুডেন্ট কি কৃষক বিষয় পাবে? কৃষি বিষয় পাবে না। এই টাইপের অসম্পূর্ণ ঘটনা। কি বলছে, বুঝা গেছে? যদি তোমাকে আমি পূর্বে দেখতাম আমি তোমাকে সাহায্য করতাম, ঘটনাটা ঘটে যাওয়ার পরে তুমি বলতেছো যদি ঘটনাটা ঘটে গেছে তোমাকে সাহায্য আমি করতে পারিনি, এখন কি কোনোদিন আর ওকে সাহায্য করা সম্ভব? ওই যে ঘটনা ঘটে গেছে ওই ঘটনা প্রসাদ খেয়ে পড়ে গেছে, রক্তাক্ত পা, তোমার সেবা করা বা সহযোগিতা করা ওই সময় খুব দরকার একজন, তোমার কাছে এসে গল্প দিচ্ছে তোমার বন্ধু আমি এখানে ওদেরকে ঠিক আছে রক্ত করছে অসুস্থ হয়েছি, তখন তুমি বলতেছো কি যদি আমি ওইখানে থাকতাম তোমাকে কি করতাম? সাহায্য করতাম। ওই বর্তমানে বলতেছে ঘটনাটা ঘটে গেছে, ঘটে যাওয়া ঘটনাকে তুমি কোনোদিন সাহায্য করতে পারবা? এটা হচ্ছে আনফুলফিলড অসম্পূর্ণ শর্ত। এখন তিনটা আমরা জানলাম, খাতার দিকেও তাকাবা না, আমি একবার মুখ দিয়ে বলবো এরপর জিজ্ঞাসা করবো ফার্স্ট কন্ডিশনের অপর নাম কি, সেকেন্ড কন্ডিশনের অপর নাম কি, থার্ড কন্ডিশনের অপর নাম কি, তোমাদের বলতে হবে। আবার বলছি ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল স্ট্রাকচার বলে। কি বলে? কন্ডিশনাল স্ট্রাকচার। কন্ডিশনাল স্ট্রাকচারের গঠন কয়টি? তিনটি। অথবা বলতে পারি ইফ যুক্ত বাক্যের গঠন তিনটি। ফার্স্ট কন্ডিশন যেটা তার অপর নাম ওপেন কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন যেটা ইমাজিনারি কন্ডিশন বা কাল্পনিক শর্ত। আর থার্ড কন্ডিশন যেটা তার অপর নাম আনফুলফিলড। এখন সবাই খাতা বুক করো, খাতা উল্টাও, উঠাইছো?
বলবা ইংযুক্ত বাক্যের গঠন কয়টি? কি কি? ধন্যবাদ, বসো। এবার জয়শ্রীতে রাও। তুমি বলবা তিনটা কন্ডিশনের নাম বলবা, অপর নাম। ফার্স্ট কন্ডিশনের অপর নাম, সেকেন্ড কন্ডিশনের অপর নাম, থার্ড কন্ডিশনের অপর নাম। আর কি তো দাঁড়াও, তুমি বসো। তোমাকে ধন্যবাদ। তুমি বলবা থার্ড কন্ডিশনের অপর নাম কি? আনফুল ফিল। ফুল বানানে বসো। ফুল বানানে কয়টা থাকে? দুইটা থাকে। এইখানে একটা কেন? দুইয়ের সাথে যখন ফিল যুক্ত হইছে, সন্ধি হওয়ার কারণে একটা পড়ে গেছে, ঠিক আছে? যখন তুমি ফুলি লেখবা বা ফুল লেখবা তখন বাবুলে যাবে। এখন আমাদের কি জানতে হবে? গঠন জানতে হবে। কোন জায়গায় আমাদের এখন যেতে হবে? পরীক্ষার জন্য যেটা জরুরি। এখন তোমাদের খাতা এখানে ফাঁকা রাখছো। এখন আমরা জানবো সরাসরি গঠনে চলে যাব। কোথায়? গঠন প্রণালী। সরাসরি কোথায় চলে যাব? গঠন প্রণালী। গঠনটা হচ্ছে আমাদের ভালো করে দেখতে হবে। গঠন করলে পরীক্ষায় 1 মার্ক 100% পাবে। যেগুলো সেন্টেন্স লিখতে পারবা, প্যারাগ্রাফে ব্যবহার করতে পারবা, কম্পোজিশনে ব্যবহার করতে পারবা, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশন থেকে আমরা জেনেছি ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার জানবো। স্ট্রাকচার গঠন। ফার্স্ট কন্ডিশনের কি জানবো? স্ট্রাকচার। এখন লেখো শুরু সেই ইফ প্লাস প্রেজেন্ট টেন্স সাবজেক্ট প্লাস ফার্স্ট কন্ডিশনে কি তিনটা স্ট্রাকচার লাগবে না? এটা কি তিনটা স্ট্রাকচার লাগবে? না, ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার তো একটা হবে। আর উদাহরণ দেব, এখানে তিনটা সেন্টেন্স লেখা যায় এরকম ফাঁকা রাখবে। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্ব ফর্ম প্লাস অবজেক্ট। এটুকু লেখো। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স সমান চিহ্ন দিয়ে লিখবা সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্ব ফর্ম প্লাস অবজেক্ট। বুঝতে সবাই? সবাই লিখছো? আমরা কি লিখলাম? ইফ প্লাস প্রেজেন্ট টেন্স। তারপরে কি লিখছি? দেখো, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স। তারপরে লিখছি সাবজেক্ট মোডাল অক্সিলারি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্ব ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে কিন্তু আমাদের কাছে দুটো জিনিস স্পষ্ট ধারণা রাখতে হবে। তা হচ্ছে প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝায়? ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট। যখন তোমাকে প্রেজেন্ট টেন্স বলা হবে তখন ওইটা দ্বারা ইনডেফিনিট টেন্স বুঝবা। কি বুঝবা? ইনডেফিনিট। যে পাস্ট টেন্স বলা হয় পাস্ট ইনডেফিনিট অর্থাৎ টেন্সের নাম উল্লেখ না করে ইনডেফিনিট হিসেবে ধরতে হবে, প্রথমটা ধরতে হবে। আর কন্টিনিউয়াস বা পারফেক্ট ওটা থাকলে উল্লেখ থাকবে। প্রেজেন্ট টেন্স বলতে কি বুঝাচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনিট। এখানে কিন্তু প্রেজেন্টের সাইড প্রকারের কোনো একটা তা কিন্তু না, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স বলতে কি বুঝাবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট তো আমরা বুঝি মোডাল অক্সিলারি ভার্বের প্রেজেন্ট ফর্ম। মোডাল অক্সিলারি ভার্ব কয়টা? 13টা। কয়টা? 13টা। আছে না? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, কুড, নিড, দেয়ার, ইউজ টু, হোয়াট টু, আছে না? 13টা। 13টার কি ফর্ম বলতে হবে? প্রেজেন্ট ফর্ম। ক্যানের পাস্ট ফর্ম কি? কুড। কুড কি বসানো যাবে? কি করে যাবে? ক্যান। মে এর পাস্ট টেন্স কি? মাইট। মাইট কি বসানো যাবে? কি হয়ে যাবে? মে।
শ্যালের পাস্ট টেন্স কি শুড শুড যদিও শুডটা প্রেজেন্ট টেন্স আছে না সব প্রেজেন্ট টেন্স এর ফিউচার বাধা বোঝাচ্ছে তো শুড কি বসানো যাবে উইল এর পাস্ট টেন্স কি কি বসানো যাবে যাবে না তাহলে আমরা কি বসাতে পারবো সেই কথাটা এর উপরে আমরা দাগ টানবো তারপরে লেখো ক্যান কমা দিয়ে মিটটা দরকার নেই আমরা মিটটা বসানো যাবে না বসাবো আমরা সব মেইন যে শব্দটা সেগুলো আমরা জানি আজ তারপরে হচ্ছে উইল ক্যান আবার যে এই কটা আমরা জানবো আরো আছে আর যে ওয়াট টু ইজ ওগুলা ওগুলো বসানো যাবে না অর্থ দিলে হবে এখন ওটা দিলে যে ভুল হবে তা না কিন্তু what to use to দিতে পারবো ওটা প্রেজেন্ট ফর্ম ঠিক আছে কিন্তু ইউজ টু আবার পাস্ট ফর্ম what to টা প্রেজেন্ট ফর্ম যেন আমরা ওই প্যাসেজ দিয়ে যাব না আমরা সহজটারে ব্যবহার করব ক্যান মে মাস্ট উইল শ্যাল যে কোনটা হবে সাধারণত তো এগুলোই দেওয়া থাকে লিড দিলেও যদি হবে ঠিক আছে লিডটাও লিখলাম এর সাথে লিডটাও লিখো এখানে লিড লিখো প্রায় 6টা কথা জান আরো এই অর্থ দিতে হবে অর্থ হচ্ছে if you invite me যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো I want to go দেয়ার আমার সেখানে যাওয়া উচিত এখন অর্থটা আমরা বলবো না আমরা এই 6টা কথা বলবো আর এদের পর শব্দ কি বসবে ভার্বের কোন ফর্ম বসবে প্রেজেন্ট ফর্ম আমরা রচনার কাজের পর সারা জীবনের জন্য কি করবে প্রেজেন্ট ফর্ম আমরা ক্লিয়ার একটা ধারণা পেলাম এই যুক্ত বাক্যের ফার্স্ট কন্ডিশন যেটা তার অপর নাম কি ওপেন কন্ডিশন ওপেন কন্ডিশনে ঠিক আছে আমাদের বসাতে হবে কি গঠন কি হবে ইফ থাকবে কি থাকবে আমরা কিন্তু এটা ভুলে গেলাম না আমরা করতেছি কি ইফ যুক্ত বাক্য বা কমপ্লিটিং সেন্টেন্সের কন্ডিশনাল স্ট্রাকচার করতেছি এখানে ইফ বাধ্যতামূলক থাকতেই হবে তাতে প্রথম থাকুক আর এই মাঝখানে থাকুক এখানেও থাকতে পারে ইফটা যেখানেই থাকুক সেন্টেন্সে থাকতে হয় শুরুতে অথবা মাঝে দুই সেন্টেন্সের মাঝখানে ইফ যখন দেখবো তখন আমরা প্রথম শনাক্ত করব এই অংশ কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না পুরো কোন টাইপে প্রেজেন্ট টেন্স যদি থাকে তখন এই নিয়মটা আমাদের ফলো করতে হবে তো প্রেজেন্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে পরবর্তী অংশে এটা আমার মুখস্থ রাখতে উত্তর দিতে হবে কি দিতে হবে সাবজেক্ট এবার মোরাল অবজেক্টিভ ভার্বের কোন ফর্ম প্রেজেন্ট ফর্ম মানে ক্যান মে মাস্ট উইল শ্যাল বি অর টু যে কোনো একটা তারপরে ভার্বের কোন ফর্ম তারপরে কি অবজেক্ট তারপর কি অবজেক্ট খেয়াল করো এখন আমরা উদাহরণ দিয়ে স্পষ্ট করব দেখো if you study carefully if মানে যদি you মানে তুমি study মানে অধ্যয়ন করো carefully অর্থ কি যত্ন সহকারে যদি তুমি যত্ন সহকারে অধ্যয়ন করো এখন দেখো স্টাডি কোন ফর্মে আছে প্রেজেন্ট ফর্ম এর পাস্ট ফর্ম কি স্টাডি তাই না প্রেজেন্ট ফর্মে যখন আসে আমরা দেখতে পাচ্ছি কিভাবে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট টেন্স আছে তখন পরবর্তী অংশে কি হবে সেই কথাটা আমরা এখানে লেখা এইটা আমার মাথায় রাখতে হবে সেখানে কি আছে শুরুতেই কি বসবে সাবজেক্ট তো বসাই দাও সাবজেক্ট দেখো যদি তুমি যত্ন সহকারে অধ্যয়ন করো তুমি পরীক্ষায় পাস করবে না আমি করব কি করবে তুমি করবে তুমি যদি যত্ন সহকারে পড়াশোনা করো ভালো রেজাল্ট তুমি করবে ঠিক আছে তাহলে তুমি সাবজেক্ট কে তুমি ইউ এবারে কি নিয়ম মডেল অবজেক্টিভ যে কোনো একটা কে কোনটা দেবা যার যেটা খুশি দেবা এখন ওরা ইউজ করে তো স্যার শ্যাল বসে আমি কিন্তু উইল কি হবে হবে শ্যাল দিলে স্বাভাবিক অবস্থা বুঝাবে উইল দিলে গুরুত্ব বুঝাবে তো জ্ঞান দিয়ে জ্ঞান দিলে হবে তুমি যদি ভালো করে পড়াশোনা করো যত্ন সহকারে পড়াশোনা করো তুমি পরীক্ষায় এই ক্লাস করতে পারো ঠিক আছে কেন মানে পারো তুমি এই ক্লাস পাবে শ্যাল পাবে ইউ মাস্ট দিলে তুমি অবশ্যই পাবে দেখো যদি তুমি
প্রদান করো ইউ মাস্ট দাও আমরা মাস্ট ইউ মাস্ট গেট তুমি অবশ্যই পাবে জিপিএ 5 পড়াতে জি পি এ 5 তুমি এ ক্লাস পাবে জিপিএ 5 পাবে তো ইউনিট ক্লাসে এটা বিভাগ হবে এখন এইখানে ক্লিয়ার করো ক্লিয়ার করতে এখানে যত্ন সহকারে পড়ার কথা বলছো এখানে যত্ন সহকারে এটা রেজাল্ট ওটা দিলে হবে কোনো সমস্যা নেই একটা দুর্বল স্টুডেন্ট পড়াশোনা করে তখন কোথায় বলছো যদি যত্ন সহকারে পড়ো তো করতে পারবে সমস্যা নেই আমাদের কাজ থাকবে গঠন ঠিক রেখে অর্থ ঠিক রেখে সুন্দর একটা অর্থবহ সেন্টেন্স তৈরি করো ঠিক আছে এখন এই কি গঠনের সাথে কি মিলে মিলছে সেন্টেন্স আমি তোমাদের জায়গা থেকে খেয়াল করি এখানে দেখা যাচ্ছে কি আমরা গঠনে লিখছি ইফ প্লাস প্রেজেন্ট টেন্স আমরা বলছি কি প্রেজেন্ট টেন্স বলতে সাধারণত কি বোঝায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি বোঝায় ইনডেফিনিট টেন্স যদি থাকে পরবর্তী অংশে কি হবে সাবজেক্ট এরপরে মোডাল অক্সিলারি ভার্বের কোন ফর্ম প্রেজেন্ট ফর্ম তারপরে ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এখন অনেক বইতে তোমরা লেখা দেখতে পারো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ ফিউচার টেন্স হয় এই কথাটা কিন্তু অসম্পূর্ণ কথাটা সত্য আংশিক সত্য কি বলছি অনেক গ্রামার বইতে পাওয়া লেখা ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ ফিউচার ইনডেফিনিট টেন্স হয় বা ফিউচার টেন্স হয় এই কথাটা আংশিক সত্য কারণ হচ্ছে ওইখানে বলা আছে ফিউচার টেন্সে শ্যাল বা উইল এর বাইরে তো আর হয় না এখন আমরা যদি মাস্ট কথাটা ব্যবহার করে এই সেন্টেন্সের অর্থের দিক তাকাই যদি তুমি বা তোমরা যত্ন সহকারে পড়াশোনা করো তুমি বা তোমরা অবশ্যই জিপিএ 5 পাবে এই কথাটা কি অর্থে মেলে মিলতেছে না কিন্তু শ্যাল উইল দিলেও অর্থ তো তুমি জিপিএ 5 পাবে তাই না শ্যাল বা উইল এখন কিন্তু এখানে মাস্ট দিলে হচ্ছে ওইখানে গ্রামারের কিছু সংকীর্ণতা রয়েছে আংশিক লেখা হয়েছে তো ওইখানে হবে হয়েছে মোডাল অক্সিলারি ভার্বের যে কোনো একটা ক্যান দিলে হবে মে দিলে হবে মাস্ট দিলে হবে উইল দিলে হবে শ্যাল দিলে হবে নিড দিলে হবে ঠিক আছে এর যে কোনো একটা এখন তোমাদের বাড়ির কাজ দিব এই ফার্স্ট কন্ডিশন থেকে আমি 3টা সেন্টেন্স দেব 5টা সেন্টেন্স দেব 3টা না 5টা এই 5টা সেন্টেন্স এই গঠনের আলোকে লিখে আনো স্যার আর কোনো করাবেন না আর তো আগামী ক্লাসে আপনারা সময় পাওয়া যাবে দেখো এই ক্লিয়ার করো দ্রুত লেখো এই যে 5টা এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ
দেখো, ইফ ইউ ফোন মি, যদি তুমি আমাকে ফোন করো। ইফ আই গো, যদি আমি যাই। আই শ্যাল জয়েন দ্য পার্টি, আমি পার্টিতে যোগদান করব। ইফ, যদি। ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে বা তোমরা আমাকে নিমন্ত্রণ করো। হি ক্যান পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারে যদি। সবার কি লেখা হয়েছে? মুছে ফেলতে পারি? তবে দেখো আমি প্রিয় শিক্ষার্থী, আমার সামনে যারা আছো এবং যারা দূর থেকে আমার ক্লাস অনলাইনে দেখবে, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রশ্ন করবে। I will try my best to answer your question. আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রশ্ন করতে। Dear students, giving you thanks again. I am going to end my today's class here. Thank you, dear students. And you are given some homework. I completing sentence. You have to complete this 5 incomplete sentence. Stay home. You will complete this sentence. Thank you, dear students.